ওকে। তো আসসালামু আলাইকুম, কথা তো শুনতে পাচ্ছ স্পষ্ট নাকি? জি স্যার। ওকে। তো মূলত এর আগেও প্রিলিমিনারি ক্লাস ছিল, ওইটার মধ্যে একটু সাজেশন মূলক কথা বলেছি। এখন রিটেনের জন্য আমি এতক্ষণ ধরে আধা ঘন্টা যা বললাম তার সিনোপসিসটাকে বলি। আহ, আমি মূলত ক্লাস বোর্ডেই করাবো এই বছর ইনশাল্লাহ, কারণ গত বছর আমার সুযোগ হয়ে ওঠে নাই। তো বোর্ডে আমি লেখা লিখে বুঝাবো কি কি করণীয়। প্রথমে দরকার হলো একটা পরিকল্পনা, যে আমি অল্প সময়ের মধ্যে এটা কিন্তু একটা, ধরো, একটা ইয়ার মতো, মহাসমুদ্রের মতো। তো আমি যদি অনেক দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেই তাহলে আমি এই সিলেবাসটা শেষ করতে পারবো না। শর্ট বাট স্মার্ট, অল্প সময়ের মধ্যে আমি রিটেন পরীক্ষায় ভালো করব। আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন বিষয়ে পড়াশোনা করেছি, ইংরেজিতে আমি দুর্বল নাকি সবল, সেই প্রশ্ন পড়ে। আমার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, আমি যদি প্রিলিমিনারি রিটেন পরীক্ষা দেওয়ার আমার সুযোগ হয়েই থাকে, তাহলে একটা যুদ্ধের মতো, এটা ওয়ার। এই যুদ্ধের প্রধান হাতিয়ার হলো, প্রধান হাতিয়ার কি বলো, যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার কি বলো, বলতে পারবা? প্রস্তুতি। ম- ম- মনোবল, প্রচন্ড মনোবল এবং রণকৌশল। তোমার আমি বলে রাখি, যাদের সীমিত প্রস্তুতি, মানে ধরো নিজের দুর্বল মনে করো, সব দিকে আমার দুর্বলতা আছে, তাদেরকে আমি বিসিএস রিটেন পরীক্ষার আগে মোতার যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের প্রেক্ষাপট গল্পটা জানার পরামর্শ দেব। বলো কোন যুদ্ধ, বলো তো। যারা দুর্বল, যারা মনে করে যে আমি রিটেন পরীক্ষার জন্য মনে প্রস্তুত না, তাদের জন্য আমার প্রথম পরামর্শ, রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে প্রথম কাজ হলো মোতার যুদ্ধের ইতিহাস বা ডকুমেন্টারি দেখা। বলো যুদ্ধটার নাম কি বলছে? মোতার জন্য। কেউ কি নাম শুনছে মোতার যুদ্ধ? জি স্যার, 717 জন যোদ্ধা ছিল। না না, 3,000-এর মতো ছিল। এবং এটা জর্ডানের দিকে হয়েছে, জর্ডানের মধ্যে। তৎকালীন সময়ে পরাশক্তি ছিল কোন সাম্রাজ্য, বলো কোন সভ্যতা? রোমান সাম্রাজ্য। রোমানদের সাথে সম্রাট হেরাক্লিয়াসের নেতৃত্বে যে বিশাল বাহিনী, 2 লাখ, 2 লাখ বাহিনীর সাথে মোহাম্মদ ইসলামের প্রেরিত বাহিনী ছিল মাত্র 3,000। এই 3,000-এর মধ্যে মোহাম্মদ ইসলাম কিন্তু তিনজন ইয়ার কথা বলে দিচ্ছেন যে সেনাপতি হবে। তারা তিনজনই কিন্তু শহীদ হয়েছেন পরে, ওই যে খালিদ সাইফুল্লাহ আর কি, যিনি ইসলাম, এই মক্কা বিজয়ের কিছুদিন আগের ঘটনা, কিন্তু এটা কয়েক বছর, কিছুদিন আগে। 3,000 সৈন্য কিভাবে তোমার কুপকাত করে, তোমার এই মোতার, যদিও জয় পরাজয় হয় না এটাতে, যুদ্ধবিরতি হয়েছিল। তাহলে তুমি মনে রাখবা যে যারা আম, এটা এটা সম্ভব হয়েছিল মানে খালিদ বিন ওয়ালিদের প্রচন্ড রণকৌশল, মানে এটা তোমার, এটা তুমি ইতিহাসটা পড়লে বুঝতে পারবে। আমি মনে করি যে যারা রিটেন পরীক্ষার সুযোগ পেয়ে যাবে, তুমি প্রত্যেকেই মুতার যুদ্ধের আহ, প্রত্যেক যে সাহাবীদের যে মনোবলটা ছিল, সেটা নিয়ে তুমি ঝাঁপাই পড়বে। এবং আরো একটা যুদ্ধের নাম বলি, এটার নাম হলো জিব্রাল্টার প্রণালীর নাম শুনছো কিনা? আমি আমি আবার বললাম, আমি আসলে সরি যে আমি পড়াশোনা করানোর জন্য আসি নাই, আমি পড়াইতে পারিও না, জাস্ট আইডিয়া শেয়ার করি কি তোমাদের সাথে, আমার একটা ওই ধরনের সক্ষতা। আর একটা বিষয় কি, আহ, জিব্রাল্টার প্রণালীর নাম শুনছো? জি স্যার। এটার নাম, জিব্রাল্টার প্রণালীটা কার নাম অনুসারে হয়েছিল বলো, মরক্কো আর স্পেন। জিব্রাল্টারটা কার নাম অনুসারে? গুগলে সার্চ দাও, জিব্রাল্টার লিখো, তাহলে দেখবা যে এটা আত্মারিক নাম, কিন্তু জাবাল আত্মারিক। তারিক বিন জিয়াদ যে নাম ছিল না, নাম শুনছো? তারিক বিন জিয়াদ, অন্যতম স্পেন বিজেতা। তো তারিক বিন জিয়াদ যখন জিব্রাল্টার প্রণালী পার হলেন, তার দলবল নিয়ে, সৈন্যদেরকে নিয়ে, দেখলেন যে বিশাল বাহিনী স্পেন। তখন তারিক বিন জিয়াদ ওই যে, যেই মরক্কো থেকে ওই যে যেই নৌকাগুলো নিয়ে স্পেনে পৌঁছলেন, ওই নৌকাগুলো ডুবাই দিয়েছিলেন। ডুবাই দেওয়ার পরে উম একটা বিখ্যাত সেই ভাষণ, তারিক বিন জিয়াদের ভাষণ। তখন তিনি বলছেন যে আল আদবু, মানে তোমাদের সামনে আছে বিশাল শত্রু বাহিনী, আর পিছনে আছে সমুদ্র। টিকে থাকার জন্য তোমার এখন দুইটা ওয়ে আছে। একটা হলো পিছনে ফিরে আত্মাহুতি দেয়া, সাগরে ডুবে, আর সামনে আছে প্রচন্ড শত্রু বাহিনী, তাদেরকে তুমি মোকাবেলা করে মানে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনা। তখন এই মনোবলে কিন্তু ওরা জয় করে, স্পেন জয় জয় করছিল। তো
আহ মনে রাখবা যে বিসিএস রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমি ওই দুইটা ঘটনা আমার তোমার ওই হঠাৎ হঠাৎ করে মনে আসলো আর কি, তাই বললাম। রিটেন পরীক্ষার ক্ষেত্রে তুমি মনে রাখবো যে আমার সীমিত সম্পদ সীমিত, সময় সীমিত, যোগ্যতা সীমিত, কিন্তু আমি প্রচন্ড আত্মপ্রত্যয়ী এবং আমার এই কাজটাই করা লাগবে, ক্ষিপ্রতা, যে আমি পারবো। আমি এখানে রিটেন পরীক্ষায় আমি প্রত্যেকটা বিষয়ে একটা কাঙ্ক্ষিত নাম্বার 70% আমি টার্গেট রাখবো। এটাই তোমার উম, সাফল্যের প্রধান মূল মন্ত্র। তুমি আশেপাশে তাকান দরকার নেই, রিটেন পরীক্ষার হলে ঢুকলেও দেখবো যে একটা হতাশা কাজ করবে। ধরো প্রত্যেক হলে একজন ক্যাডার হয় সাধারণত, ধরো 400 জন জেনারেল ক্যাডার হলে তো 400টা মানে মানে প্রত্যেকটা রুমে, একটা রুম থেকে ধরো একজন হবে ক্যাডার, এটাই বাস্তবতা, এভারেজ কথা বললাম। ধরো তো তোমার কাছে মনে হবে সবাই তো ভালো পরীক্ষা দিচ্ছে, তোমার শুধু আত্মবিশ্বাসটা রাখবে সবাই ভালো দিচ্ছে, আমি সবার চেয়ে ভালো দিচ্ছি, আই এম ইউনিক। তো নিজেকে ইউনিক করার আহ, কিছু আমি পরামর্শ বা গাইডলাইন এখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে কিনা? আর এই কথাটা তুমি আপাদমস্তক মাথায় রাখবা, পৃথিবীর সকল শিক্ষক যদি তোমাকে পড়ান, তুমি রিটেন পরীক্ষা ভালো করবে না, প্রিলিমিনারিতে ভালো করবে না। শিক্ষকের কাজ ভালো করাই দেয়া না, জাস্ট দুই একটা ওয়ে দেখাই দেয়া, মানে একটু আই এম ইউর কোঅপারেটর। মূলত তুমি অধ্যবসায়ী, তুমি সাধক, আমি তোমার একজন হেল্পার, আমি তোমার একজন অ্যাসিস্ট্যান্ট, নাথিং এলস। তো আমি তোমার হয়তো তোমার একটু মনোবলটা যেন থাকে সেটার জন্য আমি চাঙ্গা করতে পারি। তো এই মুহূর্তে যারা কাটমার্ক নিয়ে আমরা খুব বেড়াজালে আছি, কাটমার্ক নিয়ে বাকযুদ্ধে বা বিভিন্ন রকমের মানে রোমাঞ্চের মধ্যে আছি, আমি মনে করি এটা অসুন্দর। বিসিএস রিটেন পরীক্ষা দেওয়ার পরে যদি আমার ইংলিশ গ্রামারে প্রিলিমিনারিতে আমি 10 পাওয়ার মতো যোগ্যতা আমার থাকে, 10 আমি পাবো, এমন যোগ্যতাও যদি আমার থাকে, তাহলে আমি রিটেন বা মানে রিটেন বেসড অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং কে ডেভেলপ করার জন্য মনোযোগী হব। এই হলো কথা। যদি নাও আসে, আমি আমার চেষ্টা করবো যে আমি ইংলিশ লিখতে পারি, আমি যা ভাবি আই ক্যান রাইট স্মুথলি অ্যান্ড ইজিলি, আমার ভাবনাটা আমি কলম দিয়ে বের করতে পারি। দ্যাটস, এতটুকুই আমার যোগ্যতা অর্জন করার দরকার। এটার তুমি সুফল ও চাকরি পাইলেও পাইবা, চাকরি পাওয়ার আগে পরে এবং চাকরি না পাইলেও পাবে। তুমি নির্ভুল ইংরেজি লিখতে পারো, এটা একটা বড় ধরনের যোগ্যতা। তো আমি বলবো যে এই মুহূর্তে যার পরীক্ষা যেমন হোক, গ্রামারের যদি একটা বেসিক থাকে, তাহলে তুমি ইয়ে করো। এই ইংলিশটা আমরা রেগুলার ইংলিশ রাখবো, প্রতিদিনের পড়ার তালিকায় রিটেন বেসড ম্যাথ মেন্টাল এবিলিটিতে আমি দক্ষ হব। এটার কোনো বিকল্প নাই বাংলাদেশে, যে আমি চাকরি যদি পেতে চাই এটাতে আমার শক্তিশালী একটা অবস্থান লাগবে। রিটেন পরীক্ষা ধরো অনেকে 80 থেকে 90-র মধ্যে যারা নাম্বার পাচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি মিলিয়ে, তারাই তো আলটিমেটলি ক্যাডার হচ্ছে। এরা অনেক বড় রকমের একটা ব্যবধান তৈরি করে। তো ম্যাথ মেন্টাল এবিলিটি, এরপরে আহ, যদি সম্ভব হয় সায়েন্স এবং আইসিটির উপরে প্রিভিয়াস কোশ্চেন ভিত্তিক একটা আমি রিটেন, প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি ভালো করে পড়বো। আর হলো আম, আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, এই কি ওই একটু আগে যেটা বললাম তোমাদেরকে, একটু যারা আমি লাইভে আসার আগে বলছিলাম আর কি, 4টা বিষয়কে একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা, 4 বিষয়কে একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা। সেটা হলো কি, ধরো আমাদের বিসিএস পরীক্ষায় বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা এবং ইংলিশ রচনায় আসে এমন টপিক গুলোকে একসাথে তোমার নোট করা। যেমন ধরো আমি যদি বলি বাংলাদেশে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্প এবার ইকো ট্যুরিজম আসছিল ইয়াতে, তাই না, রিটেনে। ধরো পর্যটন শিল্প ইংলিশ রচনা আসতে পারে, বাংলা রচনা আসতে পারে, ইংলিশ রচনা আসতে পারে। আবার ধরো রোহিঙ্গা, রোহিঙ্গা ইস্যুটা বাংলা রচনা, ইংলিশ রচনা, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আবার ধরো ভিশন 2041, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা রচনা, ইংলিশ রচনা সব জায়গায় আসতে পারে। এইভাবে করে ব্লু ইকোনমি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা রচনা, ইংলিশ রচনা 4 জায়গায় আসতে পারে। তো আমরা 4 জায়গায় 4 ভাবে না পড়ে আহ, সংকলন করব গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা পৃষ্ঠার মধ্যে। এই এই নোট, এই খাতায় শুধু ডেটা থাকবে, কোনো কি থাকবে না বলো, কি থাকবে না বলো, কোনো ন্যারেটিভ, কোনো কথা বার্তা থাকবে না, শুধু এখানে ইনফরমেশন থাকবে। ইনফরমেশন যদি আমার মাথায় থাকে,
তাহলে আমার লেখার মতো ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি আমার জেনারেট হবে ভেতর থেকে। আহ একটু সিনোপসিসটা বলো। এখন যদি আমি, তোমরা যারা রিটেন বেসড প্রিলিমিনারি দিছো, এখন কোন কোন বিষয় আমি আমার পড়া উচিত, একটু আমার একটু একটু রিপিট করো, বলো, কে বলবা? 4টা বিষয়ের কথা বলছি আমি। স্যার ইংরেজি বলা হয়েছে, দ্বিতীয়ত ইংলিশ ম্যাথ, রেগুলার থাকবে, তারা ইংলিশ কিভাবে পড়বো সেটা নিয়ে একটু পরে বলতেছি। তারপরে হ্যাঁ, তারপর ম্যাথ, ম্যাথ, মেন্টাল এবিলিটি একেবারে ব্রিটেন বেসড, শুধু পড়ো, মানে কোনো তাকাতাকি করে থাকবেন, রেজাল্ট ফেজাল্ট দেখার দরকার নেই, শুধু আমি এগুলোর উপরে দক্ষ হচ্ছি, অন্তত বিসিএস রিটেনের সিলেবাসটা আমি শেষ করবো, এই দৃঢ় প্রত্যয় ইয়ে করো, ইনশাল্লাহ প্রিলিমিনারিতে সফল পাইবা। তারপরে সায়েন্সের স্যার তারপরে প্রিভিয়াস সায়েন্স, কোশ্চেন গুলো, সায়েন্সের সায়েন্স প্রিভিয়াস প্লাস কোশ্চেন গুলো একবার হলো গো থ্রো, একবার হলো চুপ বলে এনো। তারপরে তারপর হচ্ছে হ্যান্ড নোট। হ্যাঁ, ওই যে এই 4টা বিষয়ের মানে কমন, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশের বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই 4 বিষয়ের সাথেই যায়, অথবা 2-3 বিষয়ের সাথেও যায়, এমন নোটগুলাকে একটা শীটের মধ্যে নিয়ে আসা। নোট তৈরি করার ক্ষেত্রে আমরা কি হলো, একটু আগে যে বললাম, ধরো নারীর ক্ষমতা, এম্পাওয়ারমেন্ট উমেন, নারী রিলেটেড রচনাটা লেখার সময় আমি আগে প্রথমে কোটেশন লিখবো, যে ধরো ভার্জিনিয়া উলফের কথাটা তোমরা বলছো যে অ্যাজ এ উমেন আই হ্যাভ নো কান্ট্রি, আসলে আমি দেওয়ার চেষ্টা করবো অ্যাজ এ উমেন আই হ্যাভ নো কান্ট্রি, অ্যাজ এ উমেন আই ওয়ান্ট নো কান্ট্রি, অ্যাজ এ উমেন মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা দেওয়ার চেষ্টা করবো যে ওই যে নজরুলের নারী কবিতা থেকে উদ্ধৃতি দিলাম, এরকম ধরনের, বা আরো আরো হাই থটেড উদ্ধৃতি দিলাম। হোয়াট ইজ, প্রত্যেকটাতে খুব ভালো মানের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম। সংবিধানে নারীর ব্যাপারে কোথায় কোথায় বলা আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে নারীর, তারপরে মানবাধিকার সনদের মধ্যে নারীর অধিকারের কথা কি বলা আছে, এইভাবে করে আমি বাংলাদেশে 1971 সাল থেকে এই পর্যন্ত নারীর অধিকারের সরকারের গৃহীত পদক্ষেপ গুলা কি আছে, জিস্ট কথা 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে আমি সিনপসিসটা একসাথে তৈরি করে ফেললাম। স্যার এগুলো এবার কাজ। কি ফোকাস রাইটিং গুলো কি এক্সচেঞ্জ করা যাবে স্যার? আমি আমি বলতেছি, এখানে আসতেছি, দাঁড়াও, ওই প্রসঙ্গটাতে আসতেছি। এখন সর্বোপরি এই প্রস্তুতি নেওয়ার আগে প্রথম যে আমার কাজটা শুরু হবে সেটা কি দিয়ে, সেটা বলো। একটু আগে বললাম, একটু আগে যেটা ইনফরমালি বলছিলাম, প্রথম কাজ কি? স্যার প্রথমে কি মনোবল থাকতে হবে এরকম মনোবল, কিছু? মনোবল ইয়ে করলাম, এখন আমি পড়াটা শুরু করবো কিভাবে সেটা বলো, রিটেনের প্রস্তুতি কিভাবে শুরু হয়? কোশ্চেন স্যার অ্যানালাইসিস। 35 থেকে থ্যাংক ইউ সো 45-এ মাচ। পড়ে ফেলবেন আমি পুরো। আবারও বললাম, এবড়ো থেবড়ো অপরিকল্পিত পড়াশোনা তোমার প্রস্তুতির জন্য বিপজ্জনক। জ্ঞান অর্জন করা, পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক কথা না। আমি আবারও বললাম, জ্ঞান অর্জন করা, তুমি এখন ডক্টর সলিমুল্লাহ খান স্যার ফলো করলে হবে না, এখন তুমি ফলো করতে হবে যে রিটেন পরীক্ষা ফার্স্ট হয়েছে তার তার সাথে। সে বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষ না, কিন্তু সে অনেক কৌশল অবলম্বন করছে। তুমি মনে করো যে রিটেন পরীক্ষা বাংলাদেশে বিসিএস এ ফার্স্ট মেধা তালিকা প্রথম থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকে, তারাই বাংলাদেশের শীর্ষ মেধাবী, এটা কি তুমি স্বীকৃতি দিবা? না। মোটা কত মেধাবী আছে প্রিলিমিনারিতে টিকে নাই, অর্থাৎ ওই উনারে পড়াইতে পারবে এমন ধরনের মেধাবী প্রিলিতে টিকে নেই, কারণ এটা একটা সিলেবাস ভিত্তিক একটা মানে তোমার একটা কাঠামোবদ্ধ পড়াশোনা। অতএব যেহেতু আমি এটা সিলেবাসকে নিয়ে অ্যানালাইসিস করতেছি, এটা এখানে আমি ভালো করব। অতএব জ্ঞান অর্জন না, এখন হলো পরিকল্পিত ভাবে আমার কাঙ্ক্ষিত সফলতা আসতে, সেজন্য প্রথম কাজ হলো, তুমি যদি আমারে ভালোবাসো, আমার কথা যদি শোনো, তাহলে প্রথম কাজ হলো বিগত 35তম থেকে 45তম পর্যন্ত প্রশ্নগুলো একেবারে মানে হৃদয় দিল দিয়ে, ধরো ইংলিশ পড়তেছো, ইংলিশ পড়ার আগে প্রশ্নগুলো একবার ভালো করে পড়ো, আগে দেখো আমি কতটুকু এখানে অ্যাডজাস্ট করতে পারছি। আমি দেখবো যে কিচ্ছুই পারো না, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রশ্নগুলো পড়ো, তুমি শুধু আমার আমার কথা রাখো, তোমার ভিতরে একটা আলো জ্বলবে, তুমি বুঝতে পারবে যে আমি এই এই ধরনের প্রশ্ন হয় এইভাবে, এই প্রশ্নগুলোর সাথে আমি নিজের খাপ খাওয়াবো। তাহলে প্রত্যেকটা বিষয়, তাহলে তোমার কাজ হলো কাটমার্ক নিয়ে গবেষণা করা, নাকি 35 থেকে 45তম পর্যন্ত রিটেনের প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা, কোনটা বলো? 35 থেকে 45 পর্যন্ত রিটেনের প্রশ্নগুলোকে খুব ভালোভাবে পর্যালোচনা করবো। তাহলে আজকে ধরো আজকে তো আমি কিছুই পড়াইলাম না, কোনো কিছু করাই নাই, যদি বলো যে এই যে 1 ঘন্টা বক বক শুনছো তোমার কি লাভ হয়েছে, বলবা যে আমি আজকে একটা প্রমিস করেছি, প্রমিস, খাতার উপর লিখে রাখো। ক্লাস শেষ হওয়ার পর থেকে শুরু হবে, আমি আমি কোশ্চেন এক্সপার্ট, আমি প্রশ্ন কিভাবে
কি কি করা হয়, কেমনে কেমনে করা হয়, কোন কোন প্রশ্ন আসে, কিভাবে আসে, আমি বুঝি। আলহামদুলিল্লাহ, দেখো যে তুমি এটা হলো তোমার আহ, উম, এটা তোমার আহ, এটা তোমার মানে প্রাথমিক মানে শিকড়, এটা তোমার ভিত্তিটাকে দেখো যে শক্তিশালী করবে। ওকে, হ্যাঁ। তাহলে এবং প্রশ্ন শুধু কি ইয়ে করবো, এই ফেসবুকে লাইভে জানাই। গিয়েছিল স্যার। স্যার এখানে তো শো করছে গেছে। অদিতি পেজটা থেকে তো দিলাম, আছে তো, হ্যাঁ। স্যার আছে তো, স্টিল ইজ লাইভ নাও দেখাচ্ছে। স্যার লাইভ ঠিক আছে। কিন্তু লাইভটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘটনা কি? স্যার অদিতির পেজে লাইভ হচ্ছে তো দেখলাম, আমি দেখলাম আচ্ছা, এখন চেক করলাম, আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে, ওকে, এভরিথিং ওকে, ওকে, ঠিক আছে। তারপরে ও কোথায় না ছিলাম বলো একটু, কোথায় ছিলাম? স্যার প্রতিজ্ঞা করব সেটা। ও হ্যাঁ, মানে এই যে ও শুধু প্রশ্ন পড়বো না, জাস্ট অ্যানালাইসিস করবো যে আমার এখানে এখানে কি আমি কিছু সবই জানি না, নাকি আমি অন্তত কিছুটা জানি, কিছুটা আমার উপর আমার নিয়ন্ত্রণে আছে, এই অংশটাতে আমি ভালো করব, আর যেটাতে আমি মনে করছো যে খুব আমার অবস্থা ভালো না, সেটাতে আমি ইমপ্রুভ করবো। ওকে, তাহলে এই এই হলো কাজ। আমি আবারও বললাম, আমি বারবার বলতে চাই, পড়াশোনা হবে ইংলিশ, ইংলিশ একটু পরে বলি যে আমরা কিভাবে করব, কি করবো একটু পরে বলতেছি। প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস করার পরে এই রেগুলার ম্যাথ, মেন্টাল এবিলিটি চালাবো। এরপরে সায়েন্সের উপরে সায়েন্স আইসিটির অন্তত প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি একবার উত্তর সহকারে পড়বো, উত্তর সহকারে পড়বো, এগুলোর পরে নোট করার সম্ভাবনা সুযোগ থাকলে করবো। তারপরে এই যে চারটা বিষয় অন্তত পক্ষে যদি তুমি এখন হ্যান্ড নোট করা নাও শুরু করো, অন্তত দেখা আগে অ্যানালাইসিস করো কোন কোন বিষয়ের উপরে পরীক্ষার প্রশ্নগুলো আসে। তো চার বিষয় মিলে এটা নিয়ে আগে নিজের এটা গো থ্রু করো, নিজের মাথার উপর ইয়ে করো। আর ইংলিশে, ইংলিশে আমি একটাই সমাধান, গতবার পরীক্ষায় আমাদের অনেক, আমরা যারা তোমাদেরকে সহযোগিতা করি পাঠদানে, মানে তোমাদের প্রস্তুতিতে, তাদেরও অনেক শিক্ষা হয়েছে যে ইংলিশ মানে ফ্রি হ্যান্ড রাইটিং, আর কোনো কিছু না। যেমন ধরো একটু 30 সেকেন্ড, একটু চলো এই 30 সেকেন্ডে আমরা একটু গত বছরের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। হয়ে গেল, একটু সময় দাও কোশ্চেনটা। স্যার ট্রান্সলেশনটা অনেক টাফ লাগছে গতবারের প্রশ্ন। ট্রান্সলেশনটাই সহজ ছিল, ট্রান্সলেশনের টাফ হওয়ার কথা না। 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি কি হলো, প্রথমটা হলো কি পেলা, প্রশ্নটা একটু অ্যানালাইসিস করো। আমি বলতে চাচ্ছি যে মূলত ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি আমরা ডেভেলপ করি ইনশাল্লাহ, তাহলে ইয়ে হবে। Okay, চলো। আহ, নতুন প্যাটার্ন যেটা ছিল এর আগে, আমরা একটা প্যাসেজ ছিল, প্যাসেজের ক্ষেত্রে প্যাসেজের পরে ইয়া ছিল কয়টা বলো, প্রশ্ন কয়টা, প্রশ্ন কয়টা ছিল, থিমেটিক কোশ্চেন কয়টা ছিল, কয়টা থাকতো জানো কিনা, কয়টা থাকতো? এই আমার কথা শোনা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। থিমেটিক কোশ্চেন সাধারণত থাকতো 10টা। তো ঠিক আছে, এবার কিন্তু কি হয়েছে বলো, এবার প্রশ্ন কয়টা? 6টা। এবার প্রশ্ন 6টা। কয়টা? হ্যাঁ, এবার হলো 6টা। তাহলে এখানে একটা ধারা, কিন্তু আগে ছিল তোমার কত নম্বর করে? 3 নম্বর করে, 3 নম্বর করে। আর এবার কয়টা হয়েছে বলো? 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর 5 করে। নম্বর করে অর্থাৎ 6টা। এখানে আমরা এই বছর পরীক্ষার হলে অনেকে বিভ্রান্ত হয়েছি, কারণ আমাদের যে টাইম ম্যানেজমেন্টটা ছিল, ওইটা আমরা অনেকে যে হয়তো তাৎক্ষণিকভাবে পরীক্ষায় মানে অ্যাডজাস্ট করতে পারিনি।
মনে রাখবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একদম হাতে কলমে লেখা দেবো যে কোনটার জন্য কত মিনিটের জন্য কত নম্বরের জন্য কত মিনিট সময় প্রযোজ্য। মনে রাখবা যে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য বাইবেল। তো একদম টাইম অনুযায়ী উত্তর লেখা, টাইমের বাইরে কোনো কিছু লিখলেই তুমি পরীক্ষা খারাপ করবা। তো সেখানে যেমন ধরো যে ইকো ট্যুরিজম নিয়ে ছিল, এগুলা প্রশ্নগুলা এইগুলা সহজ ছিল। এখানে খুব ডিফিকাল্ট কিছু না, কারণ ইকো ট্যুরিজমের উপরে অলরেডি অনেকের ওই যে বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলিতে এমনি পড়া ছিল। ওকে, থিমেটিক কোশ্চেন এটা তোমার এবং দেখবা যে আগে থিমেটিক কোশ্চেনের ক্ষেত্রে কি আমরা আগে প্যাসেজ পড়ি নাকি আগে উত্তর বের করি, আগে প্রশ্ন পড়ি? স্যার আগে প্রশ্ন পড়ি। প্রশ্ন পড়ি। তুমি দেখো খুব রাফ এন্ড টাফ ভাবার কারণ নাই, প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড কৌশলী ছিল। হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম, তারপরে ধরো ওয়ান হোয়াট ডাজ দ্য, তুমি দেখো প্রশ্নগুলো পড়লেও তোমার কাছে কি একটা উত্তর মাথায় অনুমান করতে পারছো কিনা। হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। ধরো তুমি প্যাসেজ পড়ো নাই, ডিফাইন ইকোট্যুরিজম, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ধরো প্যাসেজ নাই, তারপরে কি একটা অনুমান নির্ভর উত্তর কল্পনা করা যায় কিনা? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। ডোন্ট ওরি, এই জন্য মনে রাখবে যে প্রশ্নের মধ্যে প্রশ্ন পড়লে অর্ধেক উত্তর বেরোয় আসে। আমি যা অনুমান করছি তার বাইরে প্যাসেজ থাকার কথা না। অতএব এখানে প্রশ্নটা যেহেতু একটু বড় লিখতে হবে, হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম অন এনভায়রনমেন্ট। তোমার কি, তোমার যদি একটা বাংলায় এই ইকোট্যুরিজমের উপরে যদি সাধারণ জ্ঞানটাও থাকে, তুমি কি এই প্রশ্নের একটা অনুমিত কল্পিত উত্তর আসে কিনা বলো। জি স্যার, করা যাবে। ডোন্ট ওরি, তাহলে প্রধান কাজ হলো, তাহলে এখানে আহ বলো ধরো ওই প্যাসেজ থেকে তো আমি কপি করতে পারবো না, প্যাসেজ থেকে আমি একটা ধারণা নেব, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কার? আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ। পেন রাইটিং, ওই যে আমি যা ভাবি তা আমি স্মুথলি লিখতে পারছি, এই বিষয়টা নিশ্চিত করাই হলো প্রস্তুতি। তারপরে বলছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ, এই তাহলে এটাতে সেন্টেন্স তৈরি করবা। হ্যাঁ, এখানে নাম্বার কত? 10। এইখানে যদি 10-এ কেউ 9ও পাও, এটা ইনসাফের খেলাপ। তো এখানে আমরা যেটা আমি দেখবো যে হাতে কলমে যেটা দেখাবো, কপি করা যাবে না। কোথা থেকে কপি করা যাবে না বলো? থিমেটিক প্যাসেজ কোশ্চেন থেকে। থেকে। হ্যাঁ, কোশ্চেন থেকে কপি করা যাবে না, কিন্তু তুমি ওই শব্দটা ওইখানে যদি খুঁজে বের করো, কোন শব্দটা বলো? এই শব্দটা, এই শব্দটা যদি আমরা খুঁজে বের করি তাহলে একটা কি বলো, উম, মানে একটা বাক্য তৈরিতে আমার একটা সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমি ইয়েতে দেখাবো। আর এটা দেখো পুরোপুরি আমরা এখানে আমাদের প্রিলিমিনারি গ্রামারকে ফোকাস করছে, তাই না? এর আগে কিন্তু এরকম ছিল না। গ্রামার স্যার ফোকাস এরকম করছে বলা কিনা, ছিল না। হ্যাঁ এরকম বলা থাকতো না এখানে সেন্টেন্স, কিন্তু এখানে সেন্টেন্সের ব্যাপারে ডিরেকশন দেওয়া আছে। তো আর এটার উপরে আমরা আর একটু ধরো ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ওই যে ডিগ্রি যেগুলো আছে, আর সেন্টেন্সে পাঁচ পাঁচ সেন্টেন্স 5 প্রকার 3 প্রকার: সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সরি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলা। আর হলো তোমার কি এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে যদি একটা করেও বাক্য একবার করে প্রস্তুতি নিয়ে রাখো, আমার মনে হয় এটা প্রিপারেশন শেষ। ধরো সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স একটা সাবজেক্টের দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কম্পাউন্ডে দুইটা ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকবে। এরপরে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটার প্যাটার্ন একবার একটা মাথায় নিলা। আর হলো কি বলো, এই তো এগুলোই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর এই তো এইগুলোই তো। আর তো কিছু না, আর কোনো কিছু আছে থাকতে পারে বলো? মানে সেন্টেন্স 3 প্রকার 5 প্রকার, আর হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এছাড়া কি আর কোনো ডিরেকশন আছে, থাকার সুযোগ আছে কিনা? ইয়েস অর নো বলো। নো স্যার। আর তো নাই তো কিছু। এই সেন্টেন্স হলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা ওই যে 5 প্রকারের মধ্যে পড়বে অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ, এই যেগুলো আছে, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলা। আর হইলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। জাস্ট একবার করে তুমি অ্যানালাইসিস করে গেলে হবে, এটা স্যারও করাবেন। কম্বাইন ইচ গ্রুপ অফ, তাহলে সিম্পল কম্বিনেশন আর কি, সিনথেসিস, সেন্টেন্স সিনথেসিস, যেটা ওই যে হয়তো সিম্পল থাকলে যদি একাধিক বাক্য থাকে এটাকে এক বাক্যে কিভাবে ইয়ে করবো, এটার উপরে স্যারও ক্লাস নিয়েছেন। গ্রামারের উপর এগুলো প্রত্যেকটার উপরে স্যার দেখবো যে অ্যানালাইসিস করে করে ক্লাস নিচ্ছেন। আমি এবং স্যারের সাথে আমি অধিকাংশ ক্ষেত্রে রিপিট ক্লাস হয়, অর্থাৎ স্যার আমরা মানে যৌথভাবে ক্লাসগুলো নিচ্ছি, যেন একটা ক্লাস একাধিকবার করার সুযোগ হয় আর কি।
একাধিক প্যাটার্নে। ওকে, এরপরে এখানে আবার রিরাইট দ্য এলিমিনেটিং এরর্সটা এই প্যাসেজের মধ্যে কি কি ভুল আছে, এই যে সেন্টেন্স কারেকশনের মতোই এই ভুলগুলা ধরো অন্তত পক্ষে যেহেতু এই বছর নতুন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে প্যাসেজ কারেকশনের যে অন্তত পক্ষে 5 থেকে 10টা অ্যানালাইসিস করে ইয়া করা। এর আগে কিন্তু গ্রামারের উপরে এত বেশি ফোকাস করা হয় নাই, তোমরা কি এর মাথায় ছিল? মানে এর আগের প্রশ্নগুলোতে এত বেশি পরিমাণে গ্রামার কেন্দ্রিক ছিল না। তো এই এখন থেকে যেহেতু নতুন ভাবে তৈরি হয়েছে, তাহলে প্রিলিমিনারি যে গ্রামারের যে আমার জ্ঞানটা, এটা রিটেন পরীক্ষায় প্যাসেজের মধ্যে কাজে লাগানো, মানে দেখবে যে স্যার বেশ কয়েকটা ক্লাস নেই ইয়ার উপরে, তোমার সেন্টেন্স কারেকশনের উপরে। আমার বিশ্বাস যে এই 4-5টা প্যাসেজ যদি নতুন করে প্র্যাকটিস করা যাও, যেহেতু গতবার আমরা এই প্র্যাকটিস তেমন বিশেষভাবে করানো হয় নাই, আমার মনে হয় যে এই ভয়টা কাটবে, ভয়টা কাটবে। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন ছিল, রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া। আচ্ছা বলো, গতবার 10টা থিমেটিক কোশ্চেনের প্রশ্ন ছিল, এর মধ্যে 10টার পরে একটা ছিল মানে রাইট এ সুইটেবল টাইটেল অফ দ্য পেসেজ। জানো কি, সর্বশেষ থিমেটিক কোশ্চেনের সর্বশেষ প্রশ্ন ছিল রাইট এ সুইটেবল টাইটেল অফ দ্য পেসেজ, সুইটেবল টাইটেল লিখতে বলছে, আর সামারি আলাদা একটা ছিল। এবার এই প্রশ্নের মধ্যে যে কাজটা করছে সেটা হলো এই যে রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য, ধরো এটা একটা সামারির মতোই অলমোস্ট, মেইন আইডিয়াটা লিখতে বলছে, add your comment এবং give a suitable title of the tweet। এই give a suitable title এটা কোথায় ছিল এর আগে, বলো তো একদম বলো, এটা কোথায় ছিল? থিমেটিক কোশ্চেনে ছিল, থিমেটিক কোশ্চেনে শেষের ছিল। প্রশ্নে। এবার এবার সামারির মধ্যে সামারিটাকে একটু প্যাটার্ন চেঞ্জ করে বলেছে যে তোমার মেইন আইডিয়াটা নিজের ভাষায় লিখবা। তো সামারির ক্ষেত্রে যে এটাতে প্লাস পয়েন্ট হয়েছে। প্লাস পয়েন্টটা কি, যদি এই প্রশ্ন সামারিতে কিন্তু একটা কাঠামো নিয়ম কানুন ফলো করতে হয়, হয় কি হয় না বলো? জি স্যার। আর মেইন আইডিয়াটা কি লিখতে পারো বলো? এখানে কাঠামোর বাইরে এসেও যদি তোমার নিজস্ব ওয়েতে কাঠামোর মতো কাঠামোবদ্ধ না লিখেও যদি তুমি মূল ভাবটা লিখতে পারো, দ্যাটস এনাফ। কাঠামোর কারণে ধরো এই যে ধরো সামারির মধ্যে যে কিছু কাঠামো আছে, ওই কাঠামোটা ফলো না করলেও এখানে চলছে। ইয়েস অর নো বলো, ইদার প্লাস পয়েন্ট। তারপরে শেষে একটা নিজের মন্তব্য দিয়া এবং শেষে একটা সুইটেবল টাইটেল। টাইটেল অফ দা টাইটেল কি হবো? টাইটেল লেখার জন্য তো আমরা বলছি টাইটেল তুমি মোটামুটি এখানে গেলে পেয়ে যাবা। তুমি তো প্রসপেক্ট এন্ড প্রবলেমস, প্রসপেক্ট এন্ড কি বলো, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ইকোট্যুরিজম ইন বাংলাদেশ। অলরেডি ওই যে এই যে লেটার টু এডিটরের মধ্যে ওই অংশটাতে গেলে কিন্তু অলরেডি আমরা মানে মানে ইয়া পাইতে আর কোনো সমস্যা নেই, কি বলে এটার নাম, টাইটেল পাইতে। তো আশা করি এটার উপরে যদি ধরো প্রত্যেকটা টপিকের উপরে 3-4টা করে যদি প্র্যাকটিস আমরা করি, প্র্যাকটিস সেশন করি, আমার বিশ্বাস এই যে এডিটোরিয়াল নিয়েও কোনো সমস্যা হওয়ার কারণে এগুলো আমাদের আগের যে প্যাটার্ন আছে প্যাটার্ন গুলো ফলো করলেও চলবে। আর এখানে যদি আবার বলো প্যাটার্ন ফলো করা ছাড়াও যদি বলো যে মুদ্রা কথা হলো, রাইট এ ফিচার ফর দ্য পোস্ট এডিটোরিয়াল পেজ অফ এন ইংলিশ ডেইলি উইথ এ ফরওয়ার্ডিং নোটটা আবার অ্যাড করতে বলছে, নো প্রবলেম। গিভিং এমফাসিস অন দ্য প্রসপেক্ট এন্ড তাহলে এটা পোস্ট এডিটোরিয়াল পেজের মধ্যে লিখতে বলছে, প্রসপেক্টস ইকোট্যুরিজম ইন বাংলাদেশ। তাহলে এটা মোটামুটি ছোট না, একটু লিখতে বড় হবে, লেখাটা বড়ই হবে। যদি বলি এটা লিখতে গেলে আমার মূল বিষয় কি আমার মুখস্থ করা থেকে আসতেছে নাকি ফ্রি হ্যান্ড রাইটিং বলো? ফ্রি হ্যান্ড রাইটিং। আলটিমেটলি আমি যে প্রথমেই যে বলছি যে ইংলিশের ক্ষেত্রে এই কথাটা মাথা নিয়ে পরীক্ষার হলে যাবা, পরীক্ষায় যা আসুক আর না আসুক, আমি কমনের প্রত্যাশায় আসি নাই, যা আসছে আমার মানে বাস্তব জ্ঞান দিয়ে। যেমন ধরো ইকোট্যুরিজমের উপর যদি তোমার বাস্তবিক একটা জ্ঞান থাকে, তাহলে এখানে কাজে লাগাইতে বেশ সুবিধা হবে। তুমি পরীক্ষার হলে যে সরাসরি ধরো ইকোট্যুরিজমের উপর তোমার পূর্ববর্তী ধারণা নাই, তুমি কি এটার উপরে আদৌ লেখার কোনো স্কোপ আছে কিনা সেটা বলো। যদি তুমি প্যাসেজটাও পড়ে থাকো, তাও কি তুমি লিখতে পারবা বলো পূর্ববর্তী জ্ঞান ছাড়া? না স্যার। এই জন্য বলছি ওই পূর্ববর্তী জ্ঞান। একটা কথা মনে রেখেছে, ইংলিশ পরীক্ষা, ইংলিশ এবং বাংলা রচনার ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। মনে রাখবা, ইংলিশ রচনা, বাংলা রচনা অথবা ইংলিশের প্যাসেজ অনেক ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ধারণা থেকে নেওয়া হয়। তোমরা আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করলে বলো। ধর প্যাসেজটা নিবা, প্যাসেজটা ধর ব্লু ইকোনমি প্যাসেজ আসছে, এটা বাংলাদেশ
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে না বলো? জি স্যার। তো এই প্যাসেজ সম্পর্কে যদি তোমার পূর্ব একটা ধারণা, পূর্ব জ্ঞান যদি থাকে, তাহলে দেখবা যে এটাতে লিখতে আরো আরো স্মুথ এবং তুমি স্বতঃস্ফূর্ত হইবা। আর হলো এরপরে হলো এবার রাইট। গতবার রচনা কয়টা ছিল আমাদের? রচনা কয়টা থাকতো? আগে থাকতো একটা, গতবার আসছে দুইটা। দুইটা। প্লাস পয়েন্ট। একটা রচনা 50 নম্বর লিখতে যেই পরিমাণ ধকল যাইতো, আর অন্তত অপশনও পক্ষে। ছিল। হ্যাঁ, হ্যাঁ, অপশন এটা একটা প্লাস মাইনাস মিলে আর কি ইয়ে হয়েছে। ওকে। তো এখানে হলো কি, ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, ঠিক আছে কিনা? ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম। তো ওই যে এখানে ক্লু দেওয়া ছিল, মনে রাখবা 34তম বিসিএস পর্যন্ত, 34তম বিসিএস এর একটা ধারা এখানে ফলো করছে। 35তম বিসিএস এর নতুন প্যাটার্ন আসার আগে 34তম বিসিএস পর্যন্ত কিন্তু দুইটা রচনা ছিল। বলো কততম বিসিএস এ? 34। হ্যাঁ, সেখানে ছিল 40-40, 40 করে। 40-40-এ দুইটা রচনা ছিল। একটা রচনা ছিল উইথ ক্লু আর একটা ছিল উইদাউট ক্লু। তো 40 নম্বর একটা রচনা, আমি যদি না বলে 40 নম্বর না 30 নম্বর ছিল, দেখো একটু। আমার মনে হয় 40 নম্বরে লিখছি, মেবি, আমার যতটুকু মনে পড়ে। ওইটাতে ছিল উইথ ক্লু একটা রচনা, রচনার মধ্যে ক্লু দেয়া থাকে, হিন্টস দেয়া থাকবে, আর একটাতে হিন্টস দেয়া থাকবে না। তো এই বছরের মধ্যে যেটাতে আমরা দেখলাম, এটার মধ্যে দুইটাতে হিন্টস দেয়া ছিল। ওই হিন্টস অনুযায়ী লিখতে যদি চাই আমি, ধরো এখানে ইন্ট্রোডাকশন, ডিফাইন রিফিউজি, এটা যদি আমি লিখতে চাই, আমার বাস্তব জ্ঞানকে কাজে লাগাইতে চাইলে আমার ওই যে আবার এটা কি মুখস্থ কাজ কারবার হচ্ছে, নাকি আমি যা ভাবতেছি তা আমার মাথার মধ্যে যেটা আছে সেটা আমি ইংলিশে কি করতে হবে বলো? ফ্রি হ্যান্ড লেখা, তাই রাইটিং। না? ফ্রি হ্যান্ড রাইটিং। তো আমি বললাম যে এই গত বছরের প্রশ্ন আমাদের হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়ে গেছে, তোমার ভাবনাটা স্মুথলি ইংলিশে তুমি ইউ ক্যান রাইট, আর কিছু না। ঠিক আছে? দুইটার এন্ড দা অটোবায়োগ্রাফি অফ ক্রিপল ফ্রিডম ফাইটার, ওই যে অটোবায়োগ্রাফি, এটা মোটামুটি ফার্স্ট পার্সনেই লিখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের ইয়ে আছে, কি বলো, এবার হলো ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। তো ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন দুইটাই আছে। এই দুইটার মধ্যে মোটামুটি আমাদের 1 ঘন্টা সময়। এই টাইম ম্যানেজমেন্ট আমি নতুন করে এবছর সাজাই দেবো ইনশাল্লাহ। তো এই ট্রান্সলেশনের মধ্যে তুমি দেখো যে গতবার যে আমি নিয়মগুলো পড়াইছি, আমরা যে নিয়মগুলো টাচ করছি, এই নিয়মগুলোর মধ্যেই পুরো ট্রান্সলেশনটা আমরা, ধরো আমি কয়েকটা 4-5টা ক্লাস করানোর পরে এই এই ট্রান্সলেশনটা করাবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস, তুমি ট্রান্সলেশন নিয়ে যদি কারোর কোনো ভীতি থাকে, এটা থাকবে না। রিট্রান্সলেশনের ক্ষেত্রে মনে রাখবে, রিট্রান্সলেশন পুরাটাই হলো একটা শিল্প। রিট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা অনুবাদ পুরাটাই হলো ভাবানুবাদ। যত বক্তব্য যত সাবলীল সুস্পষ্ট হবে, তোমার অনুবাদ তত সুন্দর হবে। মানে গদ বাঁধা, ওই গুগল ট্রান্সলেটে যে অনুবাদ করলে দেখো না কেমন যে মানে বিক্ষিপ্ত, মানে একটা উদ্ভট টাইপের বাংলা আসে না এরকম, এটা কিন্তু অনুবাদ না। অনুবাদটা হলো একটা ট্রান্সক্রিয়েশন। এখানে এই এই বাক্যের মধ্যে যা বলা হয়েছে তা একেবারে বোধগম্য এবং সাবলীল ভাষা, এবং একজন পাঠক দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই তিনি বুঝবেন। যেমন প্রথম আলো বা বিভিন্ন পত্রিকার যে ইন্টারন্যাশনাল ডেস্কটা আছে, আন্তর্জাতিক পৃষ্ঠা আছে, এইখানে যে নিউজ গুলো আছে, এগুলা পড়লে আমরা পড়া মাত্রই বুঝি কিনা সেটা বলো। এই শুনতেছো? জি স্যার। পড়া মাত্রই বুঝি কিনা যে আন্তর্জাতিক নিউজ গুলা বাংলায়, পড়া মাত্রই বুঝি কিনা, বা ওই যে সংবাদ মাধ্যমে যে চ্যানেল আই বা বিটিভির মধ্যে যে আন্তর্জাতিক সংবাদ পড়ে, এই আন্তর্জাতিক সংবাদটা উনি যখন বলে, সাথে সাথে আমি বুঝতে পারি কিনা বলো? জি স্যার, বুঝতে পারি। এইটা অনুবাদ। উনি তো এরকম ধরনের কোন প্যাসেজ থেকে অনুবাদটা করেছেন নাকি বলো? তো অনুবাদের মধ্যে যদি মানে আর নিজে পড়ে নিজে না বুঝি, মানে এবং গতি না থাকে, তাহলে সেটা অনুবাদ হিসেবে, আদর্শ অনুবাদ হিসেবে গণ্য হবে না। তো সেটা আদর্শ অনুবাদের বৈশিষ্ট্য কি কি, কিভাবে একটা সুন্দরকে আমরা, একটা বাক্যকে আমরা আরো সফট, মানে এই পুরো বাক্যটাকে কি আমি এক বাক্যই করা উচিত? এই যে এই এই পুরো বিশাল এক বাক্য দেয়া আছে, এটাকে যদি তুমি এক বাক্যে করতে যাও, তখন দেখবে যে অর্থের মধ্যে মানে বাক্যের মধ্যে শিথিলতা তৈরি হবে। তো এগুলো আমি এই দুইটা দেখবো যে নিয়মগুলো পড়াই, তারপর ইনশাল্লাহ ইয়ে হবে। তো আমি উম এই এই হলো স্যার, সিনোপসিসটা ইংরেজিতে চেষ্টা কিরকম করতে। মানে সর্বোচ্চ মার্কস কিরকম পাওয়া যায়? মানে 120 থেকে 130 এরকম পাওয়া যায় স্যার?
রিটেন পরীক্ষায় 140 অ্যাভেলেবেল থাকে, 135-40 একদম থাকছেই। শুধু তুমি মনে রাখবা যে ইংলিশ পরীক্ষা ট্রিক্সটা একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার যে 130 থেকে 140 যে পাওয়া যায় সেরকম একটু ট্রিক্স যদি অ্যাভেলেবেল বলে অ্যাভেলেবেল দিতেন। পাওয়া যায় না, তোমার পাইতেই হবে। তুমি যদি ক্যাডারের স্বপ্ন দেখো, তাহলে ক্যাডার তোমার তোমার ভাগ্যের চাকা ঘুরাবে। যে সাবজেক্ট গুলা প্রত্যেকটারই ক্রেডিট আছে, কোনোটা তুমি খারাপ করতে পারবে না। কিন্তু ইংলিশে একটা বড় জাম্প দেয়া যায়। ইংলিশে ধরো কেউ 60-70 নাম্বার অ্যাভেলেবেল আছে, 70-75 আছে অনেকেরই, 80 পাচ্ছে। এখানে 40% নাম্বার আসতেছে। আবার যখন তুমি নাম্বারটা 120+, 130+ করে ফেলতেছো, অন্য যে কোনো কারোর চেয়ে একটা বড় রকমের জাম্প দিছো। ধরো বাংলাদেশ এফেয়ার্সে তুমি ধরো 100 পাইছো, 110 পাইছো, আরেকজন 120 পাইছে, ধরো তো নাম্বারটা 20-র মধ্যে প্লাস এদিক ওদিক হয়। ইয়েস অন্য বলো। বাংলাদেশ বিষয়গুলি, ইয়েস স্যার। আন্তর্জাতিক বিষয়গুলো ধরো 15 নম্বর তুমি এদিক ওদিক করতে পারবা সর্বোচ্চ, অনেক পরিশ্রম করছো। 15 মার্কস তুমি এদিক ওদিক করতে পারবা। ধরো একজন 55 পাইছে, তুমি ধরো 70 পাইছে, এর বেশি দেওয়ার সুযোগ নেই, 15 নাম্বার। কিন্তু জি স্যার। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ হলো সেই একটা তোমার ক্যাটালিস্ট, যেখানে ধরো কেউ পাচ্ছে, পাচ্ছে মানে কি, প্রস্তুতি অনেক ভালো। বিশ্বাস কর, প্রস্তুতি অনেক ভালো, শুধু সময় ম্যানেজমেন্টটা ঠিক, টাইম ম্যানেজমেন্টটা ঠিক ছিল না, সে পরীক্ষা খারাপ করছে। তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকলে বলো। শুধু টাইম ম্যানেজমেন্টের কারণে ধরা খেয়ে গেছে। তুমি যদি ইয়াতে দেখো, শুধু ধরো থিমিটি কোশ্চেনের টাইমটা বাড়াই দিছে, রচনার মধ্যে 2টার মধ্যে রচনা একটা লিখছে, আর একটা বগিচুগি লিখে আসছে, মানে হাবিজাবি লিখে আসছে, শেষ তো পরীক্ষা তো স্যার এখানে আপনি শেষ। তো সবসময় ওয়ার্ন করে দেন এই ব্যাপারে হ্যাঁ, যাতে টাইমটা ম্যানেজ ম্যানেজ করা হয়। আমি তোমার আবারও ধরো একটু ইয়াতে এই দেখো, আমি প্রথম ক্লাসে যেহেতু এই বছর নতুন, এই বছর আমাদের, আমি 2টা প্ল্যানে তোমাদেরকে সাজাবো। আমি যখন ক্লাসগুলো শুরু করব, তখন আমি এরকম প্রথম ক্লাসের মধ্যে আমরা আগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দাঁড়াও একটু, টাইম ম্যানেজমেন্ট হলো এরকম, ধরো এই যে টপিকের নাম লিখবো আমি, তাহলে আমি আমার টাইম ম্যানেজমেন্ট দিতে হবে আবার 2টা। আমরা হয়তো 44 পর্যন্ত যে প্রশ্ন ছিল, ওই প্রশ্ন আসলে টাইম ম্যানেজমেন্ট একরকম। আর 45 দেখো এখানে আমি প্রত্যেকটার মধ্যে লিখে দিচ্ছি যে এই ধরো থিমেটিক কোশ্চেন, এই যে রিস্ক এত, এক্সপেক্টেড টাইম 45 থেকে 50 মিনিট। 45 থেকে 50 মিনিটের যদি বাইরে গেছো, তো তুমি গ্রামাটিক্যাল আইটেম গুলোর জন্য আমাদের 30 থেকে 35 মিনিট সময় আছে, 25 থেকে 30 মিনিট। ধরার পরে এই যে লেটার টু এডিটর 20 মিনিটস, সামারি 20 মিনিটস, এর বেশি যদি তুমি চলে গেছো, তাহলে তুমি এখানে এসে প্রভাব ফেলবে। এই যে ট্রান্সলেশন রিট্রান্সলেশন, ট্রান্সলেশনে 30 মিনিট, রিট্রান্সলেশনে 25 মিনিট, দুইটা মিলে 55 মিনিট। এবং ধরো পার্ট এর যে অংশটা, হ্যাঁ, রচনা আর ইয়া ছাড়া পার্ট এর অংশটা, এটা দ্বিতীয় ঘন্টা পড়ার 5 মিনিট আগে শেষ করবো, অর্থাৎ 2 ঘন্টা তো সময়। আমি মানে যদিও এটা নির্ধারিত না বা খাতার আলাদা না, এক খাতার মধ্যে লিখবা, তাহলে পার্ট এ আমরা 2 ঘন্টা পড়ার আগেই শেষ করে ফেলবো। পার্ট বি আমরা আবার, এই ধরো আমি এগুলা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখে দেবো, যে অবশ্যই 2টা বাজার আগে, মানে অর্থাৎ সময় শেষ হওয়ার 5 মিনিট আগে লেখা শেষ করবো। যদি তোমার খাতাটা টাইনা টুইনা স্যার নিয়ে গেছে, পরীক্ষা ভালো হয় নাই। পরীক্ষা তুমি পুরা খাতা 5 মিনিট, যত যাই হোক পরীক্ষা 5 মিনিট আগে শেষ হবে। এবং আমি অ্যানালাইসিস করবো যে আমার ইয়াটাতে কি হয়েছে, তোমার কোথায় ভুল আছে। কারণ অনেক সময় স্লিপ অফ দ্য পেন যেটা হয়, ধরো মানে ধরো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বাই এস দেওয়ার কথা আমি দেই নাই। এই ত্রুটিটা স্যারের চোখে ধরা পড়লে এটা অনেক বড় ন্যাক্কারজনক ত্রুটি। স্যার মনে করেন যে হয়তো আমি এই ব্যাপারে উদাসীন, কিন্তু আমি যদি একবার লাস্টে একবার চোখ বলে দিতাম, তাহলে কিন্তু আমার ইয়াটা হইতো। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আহ, তোমাদেরকে আমি আবার বোর্ডটা আমি একটু, বোর্ড থেকে আগামী ক্লাস ইনশাল্লাহ বোর্ডের মাধ্যমে হবে। আগামী পরশু দিনের ক্লাসটা আমার ক্লাস থাকার কারণে হয়তো নিতে পারবো না। আগামী 7 তারিখে একটা ক্লাসের ঘোষণা ছিল না, এটা হয়তো একটু বিলম্ব হবে। উম এই আর কি। তো স্যার আপাতত আপাতত আমি ধরো সিনোপসিসটা এইভাবে করি, মানুষের কাছ থেকে পরামর্শ, মোটিভেশন কম নাও, পড়াশোনা বেশি করো। একটু ভালো করে, একটু যত বেশি পরিমাণে মানে মনে রাখবা যে তোমার চিন্তা চেতনা, ধ্যান, সাধনা, এগুলাতে তুমি তোমার এক ধ্যানকে মানে নষ্ট করে এমন লোক, এমন ইয়াগুলা থেকে দূরে থাকো। ডিসগাস্টিং পার্সন যেগুলো আছে, যেগুলো তোমার তোমার ধ্যানকে মানে ব্যাঘাত ঘটায়, এই এলিমেন্ট গুলা থেকে নিজের দূরে সরাই রেখো। অহেতুক নন ক্রিয়েটিভ কমিউনিকেশনের মধ্যে থাকো। ক্রিয়েটিভ কমিউনিকেশন বলতে আমি বুঝাতে চাচ্ছি, তোমার ক্রিয়েটিভ কমিউনিকেশন হলো এখন ব্লু ইকোনমি বলতে কি বুঝছো তুমি?
হোয়াট ডু ইউ মিন বাই ইকোট্যুরিজম? ইকোট্যুরিজমটা কি? এটা নিয়ে কাইন্ডলি একটু গবেষণা করো। তুমি এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোল গুলা কি, বাংলাদেশ সরকার এই পর্যন্ত কি কি, এসডিজি এর গোলটা কি, এই 17টা গোলের মধ্যে বাংলাদেশ সরকারের অর্জন কি কি, কোন কোন জায়গার মধ্যে পিছিয়ে আছে, এই তথ্যগুলো অ্যানালিসিস করা। মানে কথা বলবা, মানে এই যে থিঙ্ক বিসিএস, ইট বিসিএস, ড্রিঙ্ক বিসিএস, স্লিপ বিসিএস, তোমার চিন্তা চেতনা ধ্যান সাধনা শুধু এই কেন্দ্রিকই হবে। মানে ফাওয়ালা ফালতু অহেতুক লোকদের সাথে কথা বলবা না, ওই স্ট্যাটাসের দিকে তাকাইবা না, ফেসবুকে এগুলারে আপাতত দূরে সরাই রাখো। শুধু আসবে নিরেট তথ্য। যতক্ষণ সুযোগ থাকবে ততক্ষণই তুমি একটা ধ্যান থাকো, একটা ধ্যানের মধ্যে থাকো। এই যে ইয়াকিনে মুহকাম আমলে পায়হাম মহাব্বতে ফতে আলম, যে ইয়াকিনে মুহকাম, যে প্রচন্ড আত্মবিশ্বাস যে আমি মনে হয় পারবো, আমার দ্বারা হবে, ঠিক আছে, আমলে পায়হাম, এটা হলো যে রিল্যান্টলেস ওয়ার্ক। তারা আমি এটা একটা মানে একটা সময় আমার একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। ওই ইয়ে আছে না তোমার, একটা সময় আমি মাল্টি রিলিজিয়ন স্টাডি, মানে ধরো একটু সবগুলো মিলে পড়ার কারণে না আমার মাথার মধ্যে একটা প্রচন্ড মানে সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল। তখন ওই যে একজন মানসিক বেদির হেলালুদ্দিন আহমেদ, উনার সাথে একটু দেখা করার পর উনি আমার একটা পরামর্শ দিছিল, যে বলে যে মানে অবসর থাকে, আর অবসর নেই, আপনার কোনো অপশন নেই, পুরো সময়টাই আপনি কাজের মধ্যে থাকেন। এইটা না, এটা অপশন না থাকলে ঘর মোছেন, প্লিজ পরিষ্কার করেন, মানে অর্থাৎ একটা কাজে থাকেন, তাহলে আপনার ভিতরে ইয়াটা আসবে না, মানে ওই ওই প্রভাবটা কাজ করবে। তোমরা ওই যে অহেতুক বাজে চিন্তা ছাড়া পুরোটারই কিভাবে ক্যারিয়ার ভিত্তিক ইয়া করা যায় সেটাই দেখো। অবশ্যই মানে ইল থট, যেটা মানে রুগ্ন চিন্তা আমরা যেটা করি, মানুষকে যে আঘাত করে হয়, হেট স্পিচ যেগুলা, এগুলা থেকে 1000 কিলোমিটার নিজের দূরে রাখবা। আর একটা কথা, ওই যে শেষ কথা এটাই, আমি সমাপ্তি টানতেছি এটাই, আগে এখন ক্লাস শেষ হওয়ার পরে তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবা। কোরআন শরীফে একটা আছে যে এই যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। জানো তুমি, যখন মানুষ হাসরের ময়দানে নাকি মানুষকে আল্লাহ বিচার করবেন না, বিচার করার পূর্বেই তাকে তার হাতে একটা কিতাব, মানে একটা বই, আমল নামা ধরাই দিবেন। ধরায় কি বলবেন? ধরায় কি বলবেন বলো? ইকরা, রিড দিস, তোমার তোমার আমল নামা পড়ো। পড়ার পরে তুমি সোজা হাঁটো, কোন দিকে দেবা? কাফা বিনাফসিকা ইয়া, তুমি নিজে যথেষ্ট তোমার ইয়ে করার জন্য। তো ওই আগে পড়বা কি, আগে হলো যে আমি আগে পড়বো, পড়ার পরে দেখবো যে আমার এত বছর ধরে আমি পড়ে আসলাম, এই পড়ার মধ্যে আমি কতটুকু আজকে আমি আপ টু ডেট, কতটুকু ফিট, ঠিক আছে। এরপরে আমি আমার গন্ত আমি 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 এই অনুযায়ী আমি নিজেকে শুধরাবো, ইমপ্রুভ করব। তাহলে ইনশাল্লাহ তাহলে ক্লাসে, রেগুলার ক্লাসে আমি ইয়ে করবো। আপাতত তুমি এইভাবে আগাইতে থাকো। কাল তো আল্লাহ, আর কোনো কিছু জিজ্ঞেস করবা? আসসালামু স্যার আলাইকুম দুইটা স্যার। কথা বলতে চাচ্ছিলাম। হুম। স্যার আপনার ক্লাসগুলো যে ট্রান্সলেশনের জন্য সময়, তারপর হচ্ছে থিমেটিক কোশ্চেনের সময় চাচ্ছিলাম স্যার আপনার ক্লাসগুলো যাতে একটু বেশি পাওয়া যায়। আর স্যার হচ্ছে এগুলো আমি, বেশি হবে। আর অন্য কিছু শুধু এগুলোর উপরে প্র্যাকটিস করাবো, শুধু জি লিখবে স্যার। খাতা একটা 400 পৃষ্ঠা বানায় রাখবা। ওই যেদিন যেটা মন চাইতেছে, ওই যে কোনোদিন ব্লু ইকোনমি অ্যানালাইসিস করবো, তুমি লিখবে আমিও লিখবো, ভাই লিখতে হবে। আমি স্যার যা ভাবি অ্যানালাইসিস করে লিখবো, এছাড়া আর কোনো প্রস্তুতি নেই। আর কিছু না, টাইম ম্যানেজমেন্ট, আর টাইম ম্যানেজমেন্ট, আর যা আমার ভাবনা তা আমি সুন্দর করে লিখতে পারি। এই লেখার অলংকার টলংকার দিয়ে একটু তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো, এছাড়া কোনো যোগ্যতা আমার নাই। জি স্যার। সরি। স্যার আরেকটা কথা হচ্ছে স্যার, আমি আমার কথা বলি, যেমন আমার ইংলিশ হচ্ছে এভারেজ, দেখা যায় যে 110 120 এরকম হয়তো বা পাবো, কিন্তু আমি এটাকে 140 কিভাবে পেতে পারি, বা 145, সম্ভব, এটা কি সম্ভব। কিভাবে? শর্ত একটাই, এটার জন্য কি এনরিচড 140 ওয়ার্ক? পাইবা। একটা কথা শুধু, একটা 140 কিভাবে পাইতেছে বলবো? জি তুমি স্যার। শুধু একটা কথা রাখো, আজকের দিন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত একদিনও ইংরেজি পড়া মিস করবা না। প্রমিস করো, যদি 140 প্লাস মাইনাস না পাও, অন্তত 130 থেকে 40 করে না জি পাও, স্যার। আমার 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 আমি বিশ্বাস করি আমার এই কথা ফেলবে, মিথ্যা হবে না, আমি স্যার বিশ্বাস করি। আপনার কথা সবসময় রাখার চেষ্টা করি স্যার, তুমি শুধু, যেটা আমি আপনি আমি বলে আমাদেরকে দিচ্ছি, তুমি প্রমিস শুধু করেন। আমার এই এই কথাটাই ফলো করো। অনলি ধরো ঈদের দিন 1 ঘন্টা ইংরেজি পড়ছি আমি। ইংরেজি পড়া মানে মনে রাখবো যে ইংলিশ পড়া মানে ওই বই বইরা গাইড বই পড়বা এমনটা না। ইংলিশ পড়া মানে ঈদের দিন তুমি ডেইলি স্টার পত্রিকাটা পড়ছো, এটা তোমার পড়া ইংলিশ। ডেইলি স্টার পত্রিকার একটা এডিটোরিয়াল পড়ে অনুবাদটা তুমি পড়ছো, এটা ইংরেজি পড়া। ইংলিশ পড়া তো সহজ, যেটা মানে ওই গণিতের মতো একদম 2 দিয়ে 4 হওয়ার দরকার নাই তো। তুমি ওই ধরো বলবা যে আমি তো একটু কুয়াকাটায় গেছিলাম, যাওয়ার পরে তুমি এখানে বিবিসির ইংলিশ ভাষণে একটা সংবাদ শুনছো,
তুমি ধরো একটা রয়টার্স এর একটা বিশ্লেষণ, আল জাজিরার একটা খবর ইংরেজিতে শুনছো, এটাও তোমার প্রস্তুতির অংশ। তুমি ধরো ইউটিউবের মধ্যে তোমার এই যে এনভায়রনমেন্ট ক্রাইসিস নিয়ে একটা তুমি শুনলা, তুমি যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে তুমি একটা ইংলিশে স্পিচ শুনলা, দ্যাটস ওকে না, এটাই চলবে। ইংলিশের প্রস্তুতিটা তোমার ব্রড, তুমি অনেক মানে নিজের মতো করে, তবে ঘুরে ফিরে ওই টপিক গুলোর উপরে তুমি আস্থা রাখবা, বলবা। আর আমি বলে রাখি একটু কথা, যদি তুমি আমার বলো, আমি মনে করি যে ইংলিশ এই যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটার সাথে আমি তোমার একটা পরামর্শ দিলে রাখবা কিনা, অবশ্যই স্যার। এটা হলো টুকটাক করে মানুষের সাথে বলবা। তুমি যদি বলাটা চালু করে ফেলতে পারো, তো ওই বলাটা কিন্তু লেখায় আসবে। মনে রাখবে যে আমরা ইংলিশ না বলতে পারার কারণে কিন্তু ওই লেখার ভীতিটা কাজ করে আরো বেশি। তো তুমি প্রত্যেকটা বিষয় তুমি চেষ্টা করবা যে ট্রাই টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ড কলিগ, মানে তুমি যে বিষয়টা ভাবো এটাই তোমার ইয়ার সাথে একটু ইংলিশে শেয়ার করো। তো আমার মনে হয় এটাতে ভালো ভালো প্রভাব ফেলবে। 140 পাওয়ার জন্য আমি কোনো শর্ত দিইনি, প্রতিদিন ইংলিশ 1-1.5 ঘন্টা করে চলবে, বুঝতে ইনশাল্লাহ। পেরেছি স্যার, দোয়া মিস রাখবেন হবে না, স্যার। মিস হবে না। এর আগে যেহেতু মিস হয় নাই, এর আগে যেহেতু মিস হয় নাই, যাদের ব্যাপারে বলছি, তোমারটা মিস জি হবে না। স্যার, ইনশাআল্লাহ। কাল তো আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমি বলি, আমি স্যার স্যার তো 10 তারিখে মনে হয় আসবেন। তো স্যার গাইডলাইন দেবেন। আব্দুল লতিফ স্যার কিন্তু আমার ধরো আমার গড়ে তুলছেন, হ্যাঁ। এবং স্যার দেখবো যে অনেক প্রায়োগিক, মানে প্র্যাগমেটিক কাকে বলে ওই অনুযায়ী দেখবো গ্রামারটারে পুরোপুরি ভাবে স্যার নিখুঁত ভাবে ইয়ে করে দেবে। বাংলাদেশে যদি বলে বিদগ্ধ গ্রামারিয়ান যদি কয়েকজনের নাম বলতে চাও, স্যারের নাম মানে 5 জনের মধ্যে রাখতে হবে। মানে স্যার এতটুকু গবেষক, এত বড় মানে এত এত বেশি গভীর জ্ঞান রাখেন, এটা সত্যি অসাধারণ। তো স্যারের, আমরা স্যারের কাছে পড়ি, স্যারের সান্নিধ্য আছি, এটা আমার একটা বড় গর্বের বিষয়। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। এ পর্যন্তই, হ্যাঁ। আসসালামু আলাইকুম, নাকি সালাম কালাম দিয়ে বিদায় নিয়ে নাও। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু দোয়া আলাইকুম রাখবেন ঠিক আছে, স্যার। স্যার। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, দেখা হবে, হ্যাঁ। So